ওম ঋতগং সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। প্রথমে আমি প্রণাম জানাই মাননীয় শ্রীমৎ স্বামী কালিকানন্দজি মহারাজকে, মঞ্চে উপবিষ্ট এআই স্যার, এসআই অফিসের বিভিন্ন আধিকারিকবৃন্দ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ, বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান পরিচালন সমিতির সদস্যবৃন্দ, সকলকে তাদের চরণে আমার আন্তরিক প্রণাম জানাই। আর আমি দুই একটা কথা বলবো আমার বড় আদরের পরম প্রিয় সামনে বসা ছাত্রছাত্রীদের। এখন রূপম স্যার তো প্রথমেই একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছেন। আমি এখানে একটা কারণেই আসতে রাজি হয়েছি, সেটা হচ্ছে আমি শুনেছি যে এই স্কুল খেলাধুলায় অনেক 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 উন্নত। এই স্কুল বিভিন্ন বিষয়ে ন্যাশনাল লেভেল থেকে শুরু করে স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, ব্লকে অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এবং তার প্রধান কারিগর হচ্ছে এই তোমরা যারা বসে আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। খেলাধুলাটাকে আমি বরাবরই ভালোবাসি। নাম্বার তো অনেকেই পায়, কিন্তু খেলাধুলার সাথে সাথে যারা পড়াশোনা করে তারা আমার বড় প্রিয়, বড় আদরের। প্রথম কথা, তোমাদের ভালো লেখাপড়া করতে গেলে সকলের অনুমতি নিয়েই বলছি, মহারাজদের এবং অন্যান্যদের সকলের সাথে হয়তো আমার ব্যাখ্যা মিলবে না, তবু আমি বলছি, ভালো পড়াশোনা করতে গেলে, ভালো মানুষ হতে গেলে তিনটে কাজ করতে হবে। প্রথম তোমাদের যে কাজটা করতে হবে, খাওয়া দাওয়া করা। এখানে আজকে আসার পরই আমি দেখেছি যে বিরিয়ানি হচ্ছে। রোজ তোমরা বাড়িতে বিরিয়ানি পাও না। বাড়িতে যা জুটবে, ডাল ভাত শাকসবজি, যেদিন ডিম জুটবে ডিম, যেদিন মাছ জুটবে মাছ, মাসে একদিন যদি মাংস জোটে মাংস, পেট ভরে খাবে, আনন্দ করে খাবে। তাহলে এক নাম্বার কি বললাম? খাওয়া দাওয়া। দু নাম্বার লেখাপড়া নয়, দু নাম্বার হচ্ছে খেলাধুলা। খেলবে। মোবাইলে, মহারাজ বলেছেন মোবাইলে গেম খেলা নয়, মাঠে নেবে খেলবে। কিরকম খেলা? যাতে শরীর দিয়ে ঘাম বেরোয়, ঘামের মধ্যে দিয়ে তোমাদের শরীরের সমস্ত ক্লেদ, নোংরা, ময়লা, আবর্জনা সব বেরিয়ে যায়। তারপর তোমরা দেখবে সমস্ত কিছু ঝরে গেছে, তোমরা পড়াশোনায় কত মন দিতে পারছো সেটা তোমরা ভাবতে পারবে না। যে পড়াটা তোমাদের 2 ঘন্টা লাগবে পড়তে, সেই পড়াটাই তোমরা যদি নিয়মিত খেলাধুলা করো 15 মিনিটে আয়ত্ত করতে পারবে। বুঝতে পেরেছো? তাই কি বললাম? প্রথম পুষ্টিকর এবং সুষম আহার, দ্বিতীয় হচ্ছে খেলাধুলা, আর তারপর হচ্ছে পড়াশোনা। সব একদম শেষে হচ্ছে পড়াশোনা। এখন পড়াশোনা তো করবে। পড়াশোনা জানো তো, আমাদের বিভিন্ন মনীষী শিক্ষার অনেক সংজ্ঞা দিয়েছেন। আমাদের সবার প্রিয় স্বামীজি একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এই সংজ্ঞাটা আমরা সকলেই জানি, তোমাদের মধ্যেই আছে। সেটাকে কেবলমাত্র পূর্ণতার দিকে নিয়ে যাওয়া। কিন্তু তোমরা শুনলে অবাক হয়ে যাবে, ভাবলে অবাক হয়ে যাবে, এই সংজ্ঞাটা কিন্তু আমার প্রিয় সংজ্ঞা নয়। আমার যে প্রিয় সংজ্ঞা সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য মডিফিকেশন অফ বিহেভিয়ার। আমাদের মডিফিকেশন অফ বিহেভিয়ার, ব্যবহারের উন্নতিকরণ।
তোমরা যখন প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে, তোমাদের ব্যবহারের আমূল পরিবর্তন হয়ে যাবে, তোমাদের ব্যবহারটাই অন্যরকম হয়ে যাবে। তাই তোমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবার চেষ্টা করো। আর তোমরা অনেকে ভাবছো যে স্যার এখানে এসে, আমার সব কথাই কিন্তু তোমাদের বলছি, ছাত্রছাত্রী, যে স্যার এখানে সুযোগ পেয়েছেন, ডায়াসে উঠেছেন, অনেক বড় বড় কথা বলে যাচ্ছেন, তা কিন্তু নয়। তোমরাও আমার ছাত্রছাত্রী। আমি রামেশ্বরপুর শ্রীকৃষ্ণ হাই স্কুলে আছি, সেখানেও আমার ছাত্রছাত্রীরা আছে, আমি তাদেরকে এই কথাই বলি। লেখাপড়ার 4টে স্টেজ আছে, পড়াশোনার 4টে স্টেজ। কি কি জানো? লার্নিং, রিটেনিং, রিকলিং অ্যান্ড রিকগনাইজিং। লার্নিং, রিটেনিং, রিকলিং অ্যান্ড রিকগনাইজিং। প্রথমে যা পারবে খাবে, তার মানে লেখাপড়া, যা কিছু পাবে পড়বে, পড়বে প্রোগ্রাসে গিলবে। যেখানে যা কিছু পাবে প্রথমে তোমরা যেখানে যা কিছু আছে পড়বে, সব কিছু আত্মীকরণ করবে। তারপর সেটা হচ্ছে লার্নিং। আমি সব একটা পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করে দেবো তোমার কাছে সংক্ষেপে, কারণ এখানে বেশি সময় নষ্ট করলে খুব অসুবিধা আছে। যাই হোক, তারপর হচ্ছে রিটেনিং, মানে ধরে রাখতে হবে। যেটা পড়লে সেটাকে ধরে রাখতে হবে। তার জন্য, ধরে রাখার জন্য তোমাদের কি করতে হবে? বিভিন্ন বিষয়ের সাথে অনুষঙ্গ স্থাপন করতে হবে। যেমন তোমাদের একটা কথা বলি, অনুষঙ্গ স্থাপন বোঝো তো? এই ধরো আমি কথা বলছি যে পূরক কোণ কাকে বলে। এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা দেবে তারা তো জানোই, দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হলে একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলে। আবার তার সাথে সাথেই তোমরা জানো যে সম্পূরক কোণ কাকে বলে। দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটা কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। এখন কোনটা সম্পূরক কোনটা পূরক অনুষঙ্গ স্থাপন করতে তোমরা পাচ্ছ না। এখন পূরক নামটা ছোট, তাদের যোগফল ছোট 90 ডিগ্রি, সম্পূরক স্পেলিংটা বড়, তাহলে দুটো কোণের যোগফল তখন 180 ডিগ্রি। এইভাবে নিজেদের মধ্যে অনুষঙ্গ স্থাপন করবে। অনুষঙ্গ স্থাপন করলেই তোমরা কিন্তু ধরে রাখতে পারবে, রিটেনিং। তারপর 3 নাম্বার যেটা বলছি, রিকলিং। এটা হচ্ছে একটা মারাত্মক জিনিস। রিকলিং কি জানো? আমরা যেটাকে বলি জাবর কাটা। জাবর কাটা আবার কি? আমরা দেখেছি অনেক গবাদি পশু অনেক অনেক খাবার খেয়ে নেয়, সেই তোমরা লার্নিং এর সময় যেগুলো খেয়ে নিয়েছিলে, পড়ে নিয়েছিলে, সেটাকে এবার কি করতে হবে? জাবর কাটতে হবে। মানে যখন তুমি সময় পাবে, একা পাবে, তখন সেইগুলো মনের মধ্যে আবার নিয়ে আসবে, নিয়ে এসে দেখবে পারছো কিনা, বলতে পারছো কিনা। যেমন তোমরা যখন রাত্রিবেলা শুয়ে পড়লে, শোবার আগে অন্তত 5 মিনিট ধ্যান করবে, সিদ্ধারা সোজা করে 5 মিনিট ধ্যান করবে। ধ্যান করার পর তারপর শুতে যাবে, শোবে। আর শুয়ে ঘুম আসছে না, যে উপপাদ্যটা পড়েছিলে, নিউটনের গতিসূত্র পড়েছিলে, ইতিহাসে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলো পড়েছিলে, সেগুলো আস্তে আস্তে মনের মধ্যে আনবার চেষ্টা করো। রিকলিং, জাবর কাটা। আমরা দেখেছি অনেক গবাদি পশু এত এত খেয়ে নিল, তারপর চুপ করে বসে সেগুলো আবার ভিতর থেকে বাইরে এনে চিবোতে লাগলো। তোমরাও তেমনি কি করবে? যেগুলো পড়েছিলে, যেগুলো জেনেছিলে, যেগুলো তোমাদের লার্নিং যেগুলো হয়েছিল, সেগুলোকে কি করবে? তোমরা আবার স্মরণ করার চেষ্টা করবে। পরের দিন সকালবেলা উঠেই যেটা স্মরণ করতে পারবে না, সেটা একবার দেখে নেবে। তাহলে তোমাদের পড়াশোনার মান একটা অন্য লেভেলে চলে যাবে। আর 4 নাম্বার কি বলেছিলাম? কি বলেছিলাম বলো? লার্নিং, রিটেনিং, রিকলিং অ্যান্ড রিকগনাইজিং। বাস্তবে প্রয়োগ করতে হবে। লেখাপড়াটাকে কেবলমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তোমরা শিখেছো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্যে সমান এবং কোণগুলো সমকোণ, তাকে বলে আয়তক্ষেত্র। অথচ তোমাদের খেলার টিচার যখন খেলার মাঠে গোল বক্সের ট্রাকটা বললো তোমাকে যে কেটে দাও তো, তখন তুমি আয়তাকার গোল বক্সের ট্রাক কাটতে পারছো না। এটা যেন না হয়, তখন তোমাকে পারতে হবে। তুমি ওভাল শিখেছো, ওভালে দুটো ফোকাস হয়, নাভি, ফসি, দুটো।
কিন্তু তোমাকে যখন উপবৃত্তাকার ট্রাক আঁকতে বললেন স্যার, খেলা স্যার, তখন তুমি পারলে না। এটা যেন না হয়, এটা তোমাকে পারতে হবে। মানে ক্লাসরুমের শেখা জ্ঞানটা বাস্তবে তোমাকে প্রয়োগ করতে হবে। তার মানে ঠিক বুঝতে পারলে না? মানে তেলি পুকুরে তুমি যদি সাঁতার শিখে থাকো, তোমাকে তাল পুকুরে ফেলে দিলে তুমি যেন সাঁতার কেটে বেরিয়ে আসতে পারো। ব্যাপারটা বুঝতে পারলে? তোমরা আর্কিমিডিসের সূত্র শিখেছো। কি শিখেছো? যে কোনো বস্তুকে যদি কোনো বায়বীয় বা তরল পদার্থে নিমজ্জিত করা হয়, তখন সেটা তার আয়তনের সমান পরিমাণ জল অপসারিত করে। এবার সাঁতার শিখতে গেছো, সাঁতার শিখতে গিয়ে কি হয়েছে জানো তো? তুমি জেনে গেছো তোমার শরীরের আয়তনের সমপরিমাণ জল অপসারিত করতে হবে। তুমি জেনে গেছো, ক্লাসে পড়ে গেছো যে 2 কেজি ওজনের একটা বাটখারা যখন জলে ফেলে দেওয়া হয় তখন টুক করে ডুবে যায়। আবার 2 কেজি ওজনের বাটখারা দিয়ে পিটিয়ে যখন লোহার কড়া বানানো হয় তখন জলে ওটা দিব্যি ভেসে থাকে। তো তুমি সাঁতার শিখতে গিয়ে তোমার শরীরের যা আয়তন, সেই আয়তনের সমপরিমাণ জল অপেক্ষা বেশি জল যদি তুমি ঝাঁপাই ছুঁড়ে অপসারিত করতে পারো, তাহলে তুমি ভেসে থাকতে পারবে। এই ধারণাটা যেন তোমার হয়ে থাকে। মানে ক্লাসে শেখা জ্ঞানটা তোমাকে কি করতে হবে? বাস্তবে প্রয়োগ করতে হবে। এবার একটা আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, এই কথা প্রসঙ্গে না বলে থাকতে পারছি না। তোমরা জানো মাস্টারদা সূর্য সেন, তার একজন শিষ্য ছিল অনন্ত, তাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ঘাটেতে, বাঁধানো ঘাট নিলেন, নিয়ে ছুঁড়ে জলে ফেলে দিলেন। দিয়ার তাকালেই না, সে কিচ্ছু জানে না, সাঁতার জানে না। হনন করে পিছন দিকে তাকিয়ে চলে এলেন। তারপর দেখা গেল কিছুক্ষণ পর অনন্ত সাঁতার কেটে উঠে আসছে। মানে আমাদের মাস্টারমশাইদের সেই বিশ্বাসটা থাকতে হবে। অনন্তর মতো ছাত্র আমাদের তৈরি করতে হবে আস্তে আস্তে, যার ওপর আমরা অন্ধভাবে বিশ্বাস করে বুঝতে পারি যে এই ছেলেটা ঠিক সঠিক জায়গায় পৌঁছে যাবে। তার মানে অনন্ত সঠিকভাবে সাঁতার শিখেছিল, সেটা মাস্টারটা বুঝতে পেরেছিলেন। আমি আর বিশেষ কিছু বলবো না, দুটো কথা না বললে নয়, সেটা বলি। ছাত্রছাত্রীদের বলি, তোমাদের জীবনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, আমাদের মধ্যে 3টে জিনিস আছে জানো তো? পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব। আমাদের সকলকে পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে হবে। একটা তোমাদের ছোট্ট গল্প বলি, ছোট্ট গল্প। আগে হাওড়া স্টেশন থেকে যে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়তো, সেগুলোতে কিছু জেনারেল কম্পার্টমেন্ট থাকতো। সেই জেনারেল কম্পার্টমেন্টে যারা গরিব সাধারণ লোক, কম পয়সার টিকিট, সেখানে সেই জেনারেল কম্পার্টমেন্টে উঠত। এবং দূরপাল্লার ট্রেনটা ছাড়বার আগেই, যখন প্ল্যাটফর্মে আসতো তার আগেই অনেক অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে যেত যা হোক করে একটা সিট পাওয়ার জন্য। তারপর সেই ট্রেনটা এলে যেগুলো এসি কম্পার্টমেন্ট, যেগুলো স্লিপার ক্লাস, অন্যান্য কম্পার্টমেন্ট, সেগুলোতে তারা তো বেশি দামের টিকিট কেটেইছে। কিন্তু সাধারণ যারা মানুষ কম দামের টিকিট কেটেছে, তারা আগে থাকতেই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো সুশৃঙ্খলভাবে, এবং ট্রেনটা এসে দাঁড়ালে সেই জেনারেল কম্পার্টমেন্টে আস্তে আস্তে উঠে সিট দখল করত এবং বসত। এখন অনেকটা দূরে, ধরো 150টা সিট আছে, এত বড় লাইন পড়েছে প্রায় 300-350। পিছন থেকে একটা লোক, হোমরা চোমরা লোক এসে, যে সে তো বুঝতেই পারছে যে আমি ওখানে স্থান পাবো না, সে তো বুঝতেই পারছে আমি সিট পাবো না, বুঝে গেছো তো? সে কি করলো, সেই লাইনটাই লন্ডভন্ড করে দিল। লন্ডভন্ড করে দিয়ে মারপিট দাঙ্গাদাঙ্গি করে একটা সিট দখল করে নিল। সে কি হলো? আমাদের মধ্যেই ছিল, সে হচ্ছে পশু। আর যারা সুষ্ঠুভাবে লাইন দিয়ে নিজের সিট আস্তে আস্তে পেল এবং নিজের সিট দখল করে বসলো, তারাও আমাদের মধ্যেই ছিল। তারা হচ্ছে মানুষ।
তাহলে তোমরা বলবে স্যার দেবতাকে, দেবতাকে জানো? তার কিছুক্ষণ পর সব মোটামুটি একটা সবাই সিট পেয়ে গেছে, একজন বয়স্ক বৃদ্ধ লোক উঠল, সে সিটই পায়নি, কিছুই নয়। আর একজন এতক্ষণ ধরে 3 ঘন্টা 4 ঘন্টা লাইন দিয়ে তারপর একটা সিট পেয়েছিল। আর তখন দূরপাল্লার ট্রেনগুলো দূরে পৌঁছতে ধরো এখন যেমন ইলেকট্রিক লাইন গেজগুলো অনেক ভালো হয়ে গেছে, তখন কিন্তু অনেক অনেক অন্তত 2 দিন 3 দিন পর একটা গন্তব্যে পৌঁছানো হতো। একজন মানুষ হয়ে লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে সিট পেয়েছিল। ওই বয়স্ক ভদ্রলোক যখন এলেন, তিনি তার নিজের সিটটা তাকে দিয়ে দিলেন। উনি হচ্ছেন দেবতা। উনিও কিন্তু আমাদের মধ্যেই ছিলেন। আমাদের সকলকে কি করতে হবে? পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে হবে। তোমাদের মধ্যেই সব কিছু আছে। আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা মাস্টারমশাইরা নির্দেশ দিয়েই ক্ষান্ত। আমি তো জানি, আমি তো স্কুল চালাই। ছাত্র শক্তি, তোমাদের মধ্যে অসাধারণ শক্তি আছে। তোমাদের শক্তির জন্যই এই অনুষ্ঠানগুলো সাফল্যমণ্ডিত হয়। আমি আর বিশেষ কিছু বলছি না। মহারাজকে আমার আন্তরিক ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত এআই স্যার, এসআই অফিসের আধিকারিকবৃন্দ, অন্যান্য বিদ্যালয়ের পরিচালনা সমিতির সকল সদস্যকে আমার আন্তরিক প্রণাম জানাই। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দকে আমার আন্তরিক প্রণাম জানাই। আর তোমাদের একটা কথা তো বলবো, তোমরা সবাই বলে গেছে, তোমরা ভালো হও, তোমরা মানুষ হও, তোমরা সৎ হও, তোমরা সুস্থ হও। সব জায়গায় যাবে, সব জায়গা থেকে ভালো জিনিসটা নেবে, আর খারাপটাকে ত্যাগ করবে। তোমরাই পারো, আর কেউ নয়। আর বিশেষ কিছু বলছি না। মহারাজ মঞ্চেই ঠাকুর মাকে প্রণাম জানিয়েছেন। স্বামীজিকে জানাবার অবকাশ তার হয়নি, আমি স্বামীজিকে প্রণাম জানাই। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামী তপহারিণী। নমস্কার।